নমস্কার, আমি অর্ণব আর আপনারা শুনছেন অপরাধ সূত্র। আচ্ছা, প্রতিদিন তো আমি এপিসোড শুরুর আগে আপনাদেরকে বলি যে আমি যে গল্পটা আপনাদেরকে শোনাই সেটা কোনো বইয়ের পাতা থেকে শোনাই না, সেটা শোনাই পুলিশের খাতা থেকে। কিন্তু আমাদের আজকের এপিসোডটা না একটু অন্য। আজকে যে কেসটা আপনাদেরকে শোনাবো সেটার এখনো ইনভেস্টিগেশন চলছে, মানে ইনভেস্টিগেশন অনগোয়িং রয়েছে। এই কেসের যেহেতু এখনও অনগোয়িং ইনভেস্টিগেশন চলছে, তাই আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেবো সেগুলো প্রত্যেকটি সত্যি বলে আমরা দাবি করছি না। আমরা সেই তথ্যগুলো বিভিন্ন নিউজ রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট এবং পুলিশের বিভিন্ন স্টেটমেন্টের ভিত্তিতে সিচুয়েশন কল্পনা করে রিকনস্ট্রাক্ট করেছি মাত্র। আপনারা এই কথাটা মাথায় রেখেই গল্পটা শুনবেন। তাহলে এবারে গল্প শুরু করা যাক। তো আমাদের আজকের আলোচ্য ঘটনার সূত্রপাত 1 এপ্রিল 2026। গুজরাটের আহমেদাবাদের চাঁদখেড়া এলাকায় চারজনের একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার, হাসি খুশি পরিবার একসাথে থাকত। বাড়ির কর্তা বিমল প্রজাপতি, তার স্ত্রী ভাবনা প্রজাপতি এবং তাদের দুটি শিশু কন্যা সন্তান মিশ্রি এবং রাহা। মিশ্রির বয়স ওই মোটামুটি 4 বছর মতন ছিল, আর রাহার বয়স মাত্র 3 মাস তখন। প্রায়ই তারা পাশের দোকান থেকে রেডিমেড ধোসা ব্যাটার কিনে এনে ধোসা বাড়িতে বানিয়ে খেত, কারণ রাস্তার খাবার তারা খুব একটা খেতে পছন্দ করতো না। সেরকমই একদিন তারা তাদের বাড়ির পাশেরই ঘনশ্যাম ডেয়ারি থেকে 3 কেজি ধোসা ব্যাটার কিনে আনে। রাতে সেই ব্যাটার দিয়ে তারা ধোসা বানিয়ে খায়। খাওয়ার কিছু সময় পর থেকেই তারা অসুস্থ বোধ করতে শুরু করে। ওই পেটে ব্যথা, মাথা ঘোরা, বুকে যন্ত্রণা, এই টাইপের অসুস্থতা আর কি। কিছুক্ষণ পর অবস্থা এতই খারাপ হয় যে বিমল প্রজাপতি বাধ্য হয়ে তার বাবা, তিনি অন্য জায়গায় থাকতেন, তাকে এবং বেশ কয়েকজন প্রতিবেশীকে ফোন করে ডাকেন। প্রতিবেশীরা এসে তাদের অবস্থা দেখে তাদেরকে তক্ষুনি নিকটবর্তী যে হাসপাতাল ছিল সেই হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাদেরকে ভর্তি নিয়ে নেয়। ডাক্তার এবং প্রতিবেশী উভয় ভেবেছিলেন যে কেসটা সিম্পল ফুড পয়জনিংয়ের। ফুড পয়জনিংয়েরও লক্ষণ যদি আপনারা দেখেন সেখানেও ওই মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে ব্যথা এগুলো থাকে। কিন্তু 2-3 দিন পর ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। হ্যাঁ, বিমল প্রজাপতি এবং ভাবনা প্রজাপতির অবস্থার উন্নতি হয়, কিন্তু তাদের ওই 3 মাসের ছোট্ট কন্যা সন্তান রাহা বহু চিকিৎসা, বহু চেষ্টার পরেও 3 তারিখ 3রা এপ্রিল মারা যায়। রাহার শেষকৃত্য করে দেওয়া হয় কোনো রকম পুলিশি ইনভলভমেন্ট ছাড়াই। ফ্যামিলি থেকেই তার বডি ডিসচার্জ করে নেওয়া হয় এবং তার শেষকৃত্য পরিবারের তরফ থেকেই করা হয়। এর 2-3 দিন পর তাদের বড় মেয়ে মিশ্রি, যার বয়স মাত্র 4, তারও মৃত্যু হয়। এবারেও পরিবারের তরফ থেকে বলা হয় যে মিশ্রির দেহ যেন ডিসচার্জ করে দেওয়া হয়, তারা মেয়ের শেষকৃত্য করতে চায়। কিন্তু এইবার না হাসপাতাল কর্তৃপক্ষের একটু অবাক লাগে যে পরিবারের তরফ থেকে হাসপাতালকে কিছু না বলে, মানে আপনারা তো জানেনই যে একটা মৃত্যুর ঘটনা ঘটলে হাসপাতাল ভাঙচুর পর্যন্ত হয়ে যায়, সেখানে হাসপাতালকে কিছু না বলে, পুলিশকে ইনভলভ না করে বাচ্চাদের বডি ডিসচার্জ করে নিয়ে শেষকৃত্য করে দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই এবার পুলিশকে ইনভলভ করে। 2 শিশু মৃত্যুর খবর মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভাবনা এবং বিমলের ফ্যামিলির তরফ থেকে জানানো হয় যে ওই যে ঘনশ্যাম ডেয়ারি থেকে তারা ধোসার ব্যাটার কিনে এনেছিল, ওই ধোসা খাওয়ার পর থেকেই তাদের এরকম ফুড পয়জনিং হয়েছে, তার কারণেই তাদের বাচ্চাদের মৃত্যু হয়েছে। ঘনশ্যাম ডেয়ারির এগেনস্টে যেন ব্যবস্থা নেওয়া হয়। মিডিয়া এবং পুলিশ বিমল এবং ভাবনার কাছেও পৌঁছেছিল। বিমল ও ভাবনা ভালোভাবে কথা বলতে পারছিলেন না। হ্যাঁ, তাদের শরীরের অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো ছিল, কিন্তু আপনারা বুঝতে পারছেন দুটো শিশু সন্তান, কত কষ্ট করে মা সন্তানদের জন্ম দেয়, কত কষ্ট করে বাবা মা দুজনে মিলে তাদের প্রতিপালন করেন। সেই দুটি কন্যা সন্তান হঠাৎ করে নেই হয়ে যাওয়ার ফলে বাবা মায়ের মনে কী এফেক্ট পড়তে পারে। যাই হোক, মিডিয়া আর পুলিশ তো বটেই, সঙ্গে আশপাশের মানুষজনও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ল। কারণ রেডি টু কুক কোনো প্রোডাক্ট যদি এতটা বেশি পয়জনাস হয় যার কারণে 2জন বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে, তার এফেক্ট তো সেই সব মানুষগুলোর উপরেও পড়বে। কারণ ওরকম রেডি টু কুক প্রোডাক্ট ওই দোকান থেকে তো অনেক মানুষই রোজ কিনছেন। লোকাল মিডিয়াও নিউজটাকে ভয়ানক কভারেজ দেয়, আর মিডিয়ার ক্ষমতা আশা করি আপনাদের বলে দিতে হবে না।
এর ফলে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন বাধ্য হয় খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে। তাদের তরফ থেকেও পুলিশকে জানানো হয় ওই ঘনশ্যাম ডেয়ারিতে গিয়ে ঘটনা তদন্ত করতে। পুলিশ ঘনশ্যাম ডেয়ারিতে যায়। সেখানে গিয়ে ওই সেম ব্যাচে ম্যানুফ্যাকচার্ড আরও খানিকটা ধোসার ব্যাটার তারা তুলে নিয়ে আসে এবং এই স্যাম্পল কালেক্ট করতে গিয়ে তাদের নজরে আসে ওদের সেলস রিপোর্টটা। সেখানে পুলিশ দেখতে পায় যে ওই দোকান থেকে ওই ব্যাচের প্রায় 90 কেজি ব্যাটার বিক্রি হয়েছে। মানে রিস্কে রয়েছে না 10-12 জন নয়, 200 জনের ওপরে মানুষ। কিন্তু পুলিশ অবাক হয় একটা জিনিস দেখে যে সেম সিমটম নিয়ে আর কেউ হসপিটালে ভর্তি হয়নি। হসপিটালে ভর্তি হওয়া তো বাদ দিন, কেউ সাধারণ বেসিক ট্রিটমেন্টের জন্য ডাক্তারখানাতেও ওই সেম সিমটম নিয়ে যায়নি। তাহলে একটা পরিবারের 4 জন হসপিটালে ভর্তি হলো, তার মধ্যে 2 জন মারা গেল, আর কারোর সামান্য ডাক্তার দেখাবারও প্রয়োজন হলো না। এটা কিভাবে হতে পারে? পুলিশের মাথায় এই ভাবনাটা আসার ফলে তদন্তের মোড়ই ঘুরে যায়। পুলিশের মাথায় 2টো সম্ভাবনার কথা আসে। প্রথমটা হচ্ছে ব্যাটার বাড়িতে নিয়ে যাওয়ার পর ব্যাটারটা কন্টামিনেটেড হয়েছিল, আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাটারটা বাড়িরই কেউ ইচ্ছে করে কন্টামিনেটেড করেছিল। এরপর পুলিশ বাড়ি থেকে ওই যে ধোসার ব্যাটার দিয়ে ধোসা বানানো হয়েছিল ওই ব্যাটারের খানিকটা স্যাম্পল কালেক্ট করে। আর একটা স্যাম্পল কালেক্ট করেছিল তারা বলেছিলাম ঘনশ্যাম ডেয়ারি থেকে, ওই সেম ব্যাচের ম্যানুফ্যাকচার্ড ধোসা ব্যাটারের। ওই 2টো স্যাম্পলকে তারা ফুড সিকিউরিটি এজেন্সিকে পাঠায় টেস্ট করার জন্য। সারা আহমেদাবাদ তাকিয়েছিল ওই রিপোর্টের দিকে, কারণ ওর থেকেই জানা যাবে ব্যাটারে আদৌ বিষাক্ত কিছু ছিল নাকি। ফুড টেস্টিং এজেন্সির রিপোর্ট আসার পর মানুষ আরও অবাক হয়, কারণ তাদের মতে ওই ব্যাটার কন্টামিনেটেড ছিলই না। এমনকি ছোট্ট মিশ্রির দেহটা অটোপসি করা হয়েছিল। সেই অটোপসির রিপোর্ট বলে যে মিশ্রির ভিসেরাতে এমন কিচ্ছু বিষাক্ত পদার্থ পাওয়া যায়নি যেটাকে ওই ধোসার ব্যাটারের সাথে সরাসরি লিঙ্ক করা যায়। এরপর ছোট্ট রাহার দেহ, তার দেহ তো কবর দিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে আবার তুলে আনা হয় এবং সেই দেহটারও অটোপসি করা হয়। তারও ভিসেরা থেকে কোনো রকম বিষাক্ত দ্রব্য যেটাকে ধোসার ব্যাটারের সাথে লিঙ্ক করা যায় এমন কিচ্ছু পাওয়া গেল না। তো সবাই প্রচণ্ড কনফিউজড। সবাই ভাবছে যে তাহলে বাচ্চাগুলো মারা গেল কি কারণে, ফুড পয়জনিংটা হলো কিভাবে। এমন সময় পুলিশের মাথায় হঠাৎ করে একটা জিনিস স্ট্রাইক করে। রাহা, যার বয়স 3 মাস, সে তো ধোসা খেতে পারবে না, এমনকি শুধুমাত্র দুধ ছাড়া সে তো আর কিছুই খায় না। তাহলে সে যদি ধোসা নাই খেয়ে থাকে তাহলে তার ফুড পয়জনিং হলো কি করে? ছোট্ট রাহার শরীরে বিষ পৌঁছলো কি করে? এই প্রশ্নের উত্তর তার বাবা মা সঠিকভাবে দিতে পারেনি। এমন সময় পুলিশের হাতে ভাবনা এবং বিমলের একটা ব্লাড টেস্টের রিপোর্ট আসে। সেই রিপোর্ট অনুযায়ী তাদের শরীরে অ্যালুমিনিয়াম ফসফাইডের ট্রেস পাওয়া গেছে। এবার আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, অ্যালুমিনিয়াম ফসফাইড সাধারণত কীটনাশক বা আরও নিখুঁত করে বললে ইঁদুর মারা বিষ হিসেবে ব্যবহৃত হয়। এই তথ্য সামনে আসার পর তদন্ত নতুন দিকে মন নেয়। এবার প্রশ্ন এটা ছিল না যে ধোসার ব্যাটারে কি বিষ ছিল, এবার বরঞ্চ প্রশ্ন এটা ছিল যে বিষটা তাদের শরীরে এলো কি করে। পুলিশের সন্দেহ হয় বাড়ির লোকের ওপরে। তারা 2 বাড়ি সার্চ করে। 2 বাড়ি ইন দ্য সেন্স বিমল এবং ভাবনা যে বাড়িতে থাকতো তাদের মেয়েদের সমেত সেই বাড়ি, এবং ভাবনার বাপের বাড়ি। ভাবনার বাপের বাড়ি সার্চ করতে গিয়ে সেখান থেকে তারা ভাবনার একটা হ্যান্ড রিটেন ডায়েরি পায়। এই ডায়েরি তদন্তের মোড় আবার ঘুরিয়ে দেয়। সেই ডায়েরিতে ভাবনা লিখছে যে পুত্র সন্তানের জন্য আমি অনেক মন্দিরে মন্দিরে ঘুরলাম, কিন্তু ভগবান আমাকে পুত্র সন্তান লাভে সুখ দিল না। আমার আবার মেয়ে হয়েছে, কিন্তু আমি মনে প্রাণে মেয়ে চাই না, ছেলে চাই। এরপর তদন্তকারীরা তাদের পারিবারিক পরিস্থিতি, পরিবারের অতীত, মানসিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি এগুলো খতিয়ে দেখে। এগুলো খতিয়ে দেখার সময় তারা বারংবার ভাবনা এবং বিমলকে জেরা করে। এইবার পুলিশের এতটা জেরার মুখে পড়ে তারা পরস্পর বিরোধী কথা বলতে শুরু করে। পুলিশি জেরায় বিমল প্রজাপতি জানায় যে সে 10 প্যাকেট সেলফস কিনেছিল। সেলফস হচ্ছে একটা পেস্টিসাইড, এটা ফুড প্রিজার্ভিং হিসেবেও কাজে লাগে।
এই সেলফসের মধ্যে অ্যালুমিনিয়াম ফসফাইড থাকে, যার ট্রেস আমরা ভাবনা এবং বিমলের ব্লাডে পেয়েছিলাম, এবং যার কারণেই ওই বাচ্চা দুটোর মৃত্যু হয়েছিল বলে পুলিশের ধারণা। সেখান থেকে 8 প্যাকেটের হিসেব বিমল দিতে পারে, কিন্তু বাকি 2 প্যাকেটের হিসেব বিমল পুলিশকে দিতে পারেনি। এরপর পুলিশের জেরা আরও তীব্র হলে তাদের কথার মধ্যে আরও বেশি করে অসঙ্গতি ধরা পড়তে শুরু করে। যেমন ধোসা কে কে খেয়েছিল, ধোসা কখন খাওয়া হয়েছিল, ধোসা যখন খাওয়া হয়েছিল তখন তারা বাড়ির কোথায় ছিল। এই সমস্ত কথায় বিমল এবং ভাবনা একে অপরকে কন্ট্রাডিক্ট করতে শুরু করে, কারণ তাদের দুজনকে আলাদা বসিয়ে জেরা করা হচ্ছিল। ব্যাস, আমাদের কাছে তথ্য বলতে এইটুকুই রয়েছে। আদালতে কিছু প্রমাণিত হয়নি, তদন্ত এখনো চলছে। তবে কারোর মতে এটা একটা আত্মহত্যার ব্যর্থ চেষ্টা, যেখানে বাচ্চাগুলোর প্রাণ চলে গেল। আবার কেউ কেউ এমনটাও মনে করছে যে এমন কোনো মেডিকেল কারণ এখন অবধি উঠে আসেনি যেটা এই দুটো মৃত্যুর ব্যাখ্যা দিতে পারে। তবে আমরা যদি পুরো ঘটনাটাকে বিভিন্ন নিউজ রিপোর্ট, পুলিশের বিভিন্ন স্টেটমেন্ট এবং আদালতের যে সমস্ত নথি আমরা পাচ্ছি সেগুলো থেকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ভাবনা এবং বিমল দুজনেই পুত্র সন্তান চেয়েছিল, কিন্তু তাদের প্রথম সন্তানই অর্থাৎ মিষ্টি, সে ছিল মেয়ে। তারপর তারা আবার চেষ্টা করে পুত্র সন্তানের জন্য, কিন্তু সেখানেও জন্ম হয় ছোট্ট রাহার, সেও ছিল শিশু কন্যা। এই ব্যাপারটাই বিমল এবং ভাবনা মেনে নিতে পারেনি। এরপরই তারা সেই ভয়ানক প্ল্যানটা করেছিল। তারা বাজার থেকে সেলফস এবং থোসার ব্যাটার দুটো জিনিসই কিনে এনেছিল। প্রথমে বাচ্চা দুটোকে সেলফস জলে মিশিয়ে খাইয়েছিল, তারপর তারা নিজেরাও ধোসার ব্যাটারের সাথে খানিকটা সেলফস মিশিয়ে, অল্প করে সেলফস মিশিয়ে নিজেরাও খেয়েছিল, যাতে পুলিশ বা হাসপাতাল মনে করে পরিবারের 4 জনেরই ফুড পয়জনিং হয়েছে। কেন ফুড পয়জনিংয়ের কথা হাসপাতাল ভেবেছিল বলুন তো? কারণ এই সেলফসের বা অ্যালুমিনিয়াম ফসফাইডের যে এফেক্ট, তার সাথে ফুড পয়জনিংয়ের এফেক্টের কোনো তফাৎ নেই। সুতরাং তাদের ওপর কারোর সন্দেহ হয়নি। দুজন বাচ্চার প্রাণ চলে গেল শুধুমাত্র কন্যা হওয়ার কারণে। তবে এখন অবধি আমি যা যা কিছু বললাম সবটাকেই অ্যালেজড বলতে হবে, কারণ ঘটনাটা এখনও আদালতে প্রমাণিত নয়। কি জানেন তো, আমি প্রচণ্ড বই পড়তে ভালোবাসি। পুরনো প্রচুর বইতে আমরা পড়ে থাকি, বা বাস্তব জীবনেও দেখেছি, যে পুত্র সন্তানের কামনায় একের পর এক সন্তানের জন্ম দিয়ে চলেছে বাবা মা। তাদের সামর্থ্য নেই, তবু তারা জন্ম দিয়ে চলেছে একটা পুত্র সন্তানের আশায়। আমরা এরকমও পেপারে এখনও পড়ি, এটা বলবো না যে বহু আগের কথা, আমরা এখনও পড়ি যে কন্যা ভ্রূণ হত্যা করা হয়, অথবা কন্যা সন্তানকে, একদম বাচ্চা মেয়েকে বাইরে ফেলে রেখে চলে যাচ্ছে বাবা মা। আমরা, হ্যাঁ, অনেক হয়তো কমেছে এগুলো, কিন্তু এখন আমরা শুনি। কিন্তু 2 বাচ্চা মেয়েকে প্ল্যান করে খুন করা হচ্ছে, এরকম ঘটনা মানুষের মানসিকতা অত্যন্ত তলানিতে ঠেকেছে বলতে হবে। জানি না এর ফলে বাবা মা কি পেলেন বা কি পেতেন যদি তারা ধরা না পড়তেন। তারা ওই দুটো মেয়ের প্রাণ দিয়ে কি একটা পুত্র সন্তান কিনতে পারতেন? সেটা তো পারতেন না। হয়তো তারা ভেবেছিলেন যে আমাদের ঘরে যদি পুত্র সন্তান না থাকে তাহলে কন্যার সন্তানও থাকবে না। যাই হোক, এগুলো বলতে গিয়ে না, এগুলো নিয়ে রিসার্চ করতে গিয়ে প্রচণ্ড বমি পায়, জানেন তো। আপনাদের যদি আমাদের রিসার্চ, আমাদের বলা, আমাদের প্রেজেন্টেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটাকে লাইক এবং হাইপও করতে পারেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।